রাজনৈতিক দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, আমি একটা একটা করে নাম বললে অনেক সময় লাগবে, তাই সবাইকে একসঙ্গে অ্যাড্রেস করছি। আমাদের জনতা উন্নয়ন পার্টির রাজ্যের যারা পদাধিকারী, জেলার পদাধিকারী, ব্লকের পদাধিকারী এবং এআইএমএম মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ভাই, অ্যাডভোকেট আদিল হোসেন সাহেব এবং আমাদের এসডিপিআই পার্টির কর্ণধার এবং আমাদের বিশেষ অতিথি আজকের দিনে আমাদের খোয়েব আমিন সাহেব, যিনি প্রদেশ কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি হিসাবে রাহুল গান্ধীর দ্বারা নিযুক্ত হয়েছিলেন। গতকালই আমাদের পার্টিতে জয়েন করার জন্য কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্বর কাছে রিজাইন পাঠিয়ে দিয়ে উনি আমাদের দলে আজকে জয়েন করেছে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে, প্রান্ত থেকে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যে সমস্ত রাজনৈতিক দলের মুসলিম লীগ সহ, আজাদ সমাজ পার্টি সহ যিনারা এসছেন, মিম সহ সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই, আদাব জানাই, কুর্নিশ জানাই। এই কারণে যে আমাদেরকে একটা বৃহৎ অশুভ শক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে আমরা যদি একা লড়তে যাই, আবার কোন রাস্তা দিয়ে এই সমস্ত বেঈমানরা, বিশ্বাসঘাতকরা, মুসলিম বিরোধী সহ সংখ্যালঘুদের বিরোধীরা, সংখ্যালঘু মানে শুধু মুসলিম না, আদিবাসী সহ, শিডিউল কাস্ট সহ, ওবিসি সহ অনেক ব্যক্তি আছে। মুসলিমদের কি শুধু সংখ্যালঘু সংখ্যালঘু বলে চালিয়ে দেওয়া হয়? সমাজের বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ কিন্তু সব জাতিতেই বিলং করে। তাই আমি বলবো যে আমরা যে লড়াইয়ে ডাক দিয়েছি, আমি নিজে কাউকে অহংকার দেখাই না, কিন্তু অহংকারও আমি বরদাস্ত করি না। আমি নিজে যেমন কাউকে অহংকার দেখাই না, কোন ব্যক্তি যদি আমার সাথে অহংকার দেখায়, তার অহংকারের কিন্তু আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি। এটাই আমার চলার আদত, এটাই আমার চলার বলতে পারেন যে মেন স্ট্রিমের লাইন। কেন আজকে আমাকে সাসপেনশন বিধায়ক 69 ভরতপুর বিধানসভায় যখন 2021 সালের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়কদের 294 মধ্যে 3টে সিট দার্জিলিং এ ছেড়ে রেখে 291 প্রার্থী তালিকা করেছিল, তখন এই হুমায়ুন কবিরের হোম সিট রেজিনগর বাদ দিয়ে তাকে 69 ভরতপুরে পাঠানো হয়েছিল। এই দলটা একবারে অঞ্চল থেকে, বুথ লেভেল থেকে ব্লক লেভেল, জেলা লেভেল, রাজ্য স্তরে পর্যন্ত দ্বন্দ্ব আর বিভাজন আর তুলাবাজি করার দল। এই দলটার কোন নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জন্মলগ্ন থেকে রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সী, তাকে শুধু শ্রীখণ্ডী করে রেখে দেওয়া হয়েছে। তার কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও শোনেন না, তার ভাইপো অভিষেকও শোনে না, তৃণমূলের তুলাবাজ মাতব্বররাও কেউ শোনে না। কিছু একজন নেতা করিমপুরে বিধানসভা লড়তে গিয়ে একটা লুঙ্গি পরা লোকের লাত খেয়ে ঢোলকলমি ঝরে গিয়ে পড়েছিল। সেই নেতাকে নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেস জয়েন করিয়ে 1 মিনিটের মধ্যে সহ সভাপতি করে দিল। তার কাজ হচ্ছে তৃণমূল ভবনে বসে বসে
তোলাবাজি করা, কমিশন খাওয়া। যত মুর্শিদাবাদের নেতারা ফোন করে বলবে আমাকে একটাই কাজ পাইয়ে দেন, তিনি সঙ্গে সঙ্গে কোন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, বিভিন্ন আধিকারিকদের আগে 4% কমিশন বুঝে নিয়ে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেবে। তা আমরা বলতে চাই, বাংলার মানুষ আপনারা বহু আশা নিয়ে, আমরা বহু আশা নিয়ে 34 বছরের যে সরকার চলতো, শুরুতে তারা অনেক ভালো কাজ করেছিল জ্যোতিবাবুর নেতৃত্বে। পরবর্তীকালে দিন দিন যত দীর্ঘমেয়াদী ভাবে বাংলার মানুষ লেফট ফ্রন্টকে ক্ষমতা দিল, ধীরে ধীরে তারা ক্রমশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। আমরা এক একটা ব্লকে 2টো করে সংগঠনের নেতার মোকাবেলা করতে হতো। একটা হচ্ছে পুলিশের ওসি আর একটা লোকাল কমিটির সম্পাদক। এই দুজনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমি 1982 সাল থেকে 20 বছর বয়স থেকে যুব কংগ্রেস দিয়ে শুরু করেছিলাম। 2012 সালের 16ই নভেম্বর পর্যন্ত 30 বছর জাতীয় কংগ্রেসটা করেছি। কখনো আমার নেতা ছিল প্রয়াত অতীশ সিনহা, কখনো আমার নেতা ছিল আজিজুর সাহেব, কখনো আমার নেতা ছিল এই বেলডাঙ্গার বিধায়ক প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীরা, কখনো আমার নেতা ছিল প্রাক্তন সংসদ, 5 বারের সাংসদ, লোকসভার 54 জনের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মুসলমানরা যখন 72% যোগীপুর লোকসভায় মুসলমান ভোট, যখন প্রণব মুখার্জিকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে, সেই মুর্শিদাবাদের মুসলমানরা তখন সাম্প্রদায়িক হয় না, তারা গদ্দার হয় না। মুসলমানরা যখন শুরু থেকে বামফ্রন্টের সেই RSP ত্রিদীপ চৌধুরী থেকে শুরু করে, ননীগোপাল ভট্টাচার্য থেকে শুরু করে প্রমথেশ মুখার্জিদেরকে বারবার ভোট দিয়ে বহরমপুরের সাংসদ রূপে পাঠায়, তখন মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় থাকে। কিন্তু যখনই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দেয়, এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টায়, তার আগে 30 এপ্রিল 2024, 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল, আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার MLA নেতা, অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মে 2024 ভোট ছিল মুর্শিদাবাদের, বহরমপুর, মুর্শিদাবাদ আর জঙ্গিপুর কেন্দ্রের 7ই মে 2024, বহরমপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট এসবের ভোট ছিল 13ই মে 2024। 1 তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষাণ মান্ডির মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল, হুমায়ুন, আজকের দিনে আমার কাছে খবর আছে অধীর চৌধুরী আবার জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে, মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে, আবু তাহের খান হেরে যাচ্ছে,
তুমি একটা কিছু করো। আমি বলেছিলাম, দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন চাঁদির বিধায়ক অপূর্ব সরকার, আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, তাদেরকে বলুন আপনার প্রার্থীকে জেতাবে, আমাকে কেন বলছেন? তখন বলেছিল যা হবার হয়েছে, তুমি কেবল, আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসেছি, তুমিই পারবে, তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে। তাই যখন তুমি ছিল না তখন আমি 2001 সালে একটা পেয়েছিলাম, যখন তুমি ছিল না 2016-তে আমি 4টে পেয়েছিলাম, যখন তুমি আমার সঙ্গে ছিলা 22-এর মধ্যে 20টা পেয়েছি। কাজেই তোমাকে এটা করতে হবে। তাই সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল, তার 24 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম, যোগী আদিত্যনাথজি এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আমরা বসবাস করি, আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনোদিন করব না, কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব, নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারি। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী। আমি আমার লাইফে 63 বছর বয়স, 43 বছরের রাজনীতিতে কোনোদিন সংকীর্ণতা কি জিনিস, সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না। যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল, তখন মিয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় 9টার সময় মার্ডার করে দিয়েছিল। সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা 20,000 মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি। আমি কলকাতার গড়িয়াহাটে ছিলাম, এসপিসি সুধাকর আমাকে ফোন করে ডাকিয়ে এনে আমি 20,000 জনতার সামনে সেই ডেড বডি উঠিয়ে নিজে বহরমপুরে পোস্টমর্টম করে এনে মাটি দিতে যাব, আবার বাধা দিয়েছিল মুসলিমরা। আমি নিজে মসজিদের মাইক ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে হুমায়ুন কবির। তারপরেই যে ঘোষরা মার্ডার করেছিল তাদের বাড়ি কোন রকম আঘাত করতে দিইনি। আমি নিজে গিয়ে তাদের বাড়িতে সান্ত্বনা দিয়েছিলাম যে যারা মার্ডার করেছে তারা পালিয়ে গেছে, তাদের পাশাপাশি গ্রাম, পাশাপাশি বাড়ি, তারা যেন সেই হিন্দু পরিবারের মা বোনদের উপরে কোনো টর্চারিং না করে, কোনো অত্যাচার না করে। তখন আপনার প্রশাসন কি করে? তৃণমূল এত বড় বড় কথা বলছে, হুমায়ুন কবিরকে গদ্দার বলছে, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে, মোল্লা নেতা বলছে। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলার সভাপতি, আবার হজ কমিটিরও চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল,
আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে এসান নিয়ে। সেদিন সে কি করছিল? আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল? আপনার শামশেরগঞ্জ থানার ওসি সেদিন কি করছিল? কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ঠেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার পুলিশ 13টা তর্তজা যুবক যাদের 22 থেকে 30 বছর বয়স, তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফার করে দিল। 13টা ফ্যামিলি শেষ হয়ে গেল। হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে চন্দন দাস খুন হলো। সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না, জঘন্যতম খুন, তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা। বেলডাঙ্গাতে আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আইসি বেলডাঙ্গা ভয়ে ঘুরছে, এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। 16 তারিখ জুম্মাবার ছিল। 16 তারিখে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে গেছিলাম। আমার ভাই, আমাদের রাজ্যের যুব প্রেসিডেন্ট শোয়েব আহমেদ কবির আছে, আমি মিস্টার কর্নেল ত্যাগীর কাছে আমরা 6 তারিখে ব্রিগেড ময়দানে এরকম সভা করার জন্য চেয়েছিলাম। 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলো, কিছু কাগজপত্র চাইলো, এফিডেভিট চাইলো, সেটা 13 তারিখে দেওয়া হলো। 13 তারিখে আমাকে কর্নেল ত্যাগী একটা চিঠি করলো। 16 তারিখে বেলা 1টার সময় আমাকে ডাকলো সশরীর। আমার জুম্মার নামাজ পড়বো এখানে বাবরি মসজিদে, তবু আমি ওখানে গিয়ে বিধানসভায় নামাজ পড়ে মিস্টার ত্যাগীর কাছে আমি শোয়েব কবিরকে নিয়ে গেলাম। তারপর তেনারা 6 থেকে 16 10 দিন পরে তেনারা বললেন যে আমাদের ডিপার্টমেন্ট থেকে 1 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত আমরা কোনো মাঠ আপনাকে না কোনো রাজনৈতিক দলকে দিতে পারবো না। আমার কাছে প্রমাণ আছে, ক্ষমতা থাকলে রাজ্য প্রশাসন প্রমাণ করুক। এখানে লিডার অফ দ্য অপোজিশন তিনিও বলছে বেলডাঙ্গার যে সমস্যা হয়েছে, যে রাস্তা অবরোধ হয়েছে, যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য নাকি আমার উস্কানি আছে। আরে আপনার পুলিশ কি করে? বেলডাঙ্গার আইসি কি করছিল? পরের দিন যখন আবার আনিসুর রহমান বলে একজন বিহারের গাজিয়াবাদে মার খেয়ে এখানে হসপিটালে ভর্তি, কে বা কাহারা রটিয়ে দিল যে আনিসুরও মারা গিয়েছে, আবার রাস্তা অবরোধ। সেদিনকে বাংলার যুবরাজ বলে যিনি অহংকার করেন, সেই যুবরাজের বহরমপুরে রোড শো ছিল, তিনার রোড শোর জন্য সমস্ত রাস্তাকে বন্ধ করে তিনারা যুবরাজের 5000 লোকের রোড শো করছে। আজকে যখন আমরা লক্ষ লক্ষ লোক মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কাল থেকে বলার পর, হুমকি দেওয়ার পর, 1টার পরে রোড হেভি ভেহিকেলস তারা বন্ধ করলো। কেন সকাল থেকে বন্ধ করা যেত না? অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, রাজপুত্র আসবে, তার জন্য আপনারা পুলিশ প্রশাসন একদম তটস্থ। আমি পুলিশ প্রশাসনকে ব্যক্তিগতভাবে কারো বিরোধী নই, কিন্তু আমি বলবো মুর্শিদাবাদের প্রশাসনকে, বাংলার প্রশাসনকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় 4 থেকে 9 একটা মাত্র সংসদ ছিল, বামফ্রন্টের 35টা সংসদ ছিল, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 6টা সংসদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অতীতকে ভুলে যাচ্ছেন। আপনি অতীত ভুলতে পারেন, হুমায়ুন কবিরের 43 বছরের ক্যারিয়ারে আপনাকে কখনোই বেলডাঙ্গায় সিদ্ধার্থ শঙ্কর রায় 1996 সালে যখন লোকসভার ভোটে লড়তে এসেছিল আপনার প্রার্থী রূপে, তখন বেলডাঙ্গায় ইকবাল সাহেবদের গেস্ট হাউসে
আপনি আমার হাত থেকে চপ মুড়ি চেয়ে খেয়েছিলেন, আপনি ভুলে গেলেন। আজকে আপনাকে দেখা করতে সময় চাইলে আপনি দেখা করেন না। আপনি 20 মে 2011 যেদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ করেছিলেন, সেদিন বলেছিলেন কালীঘাটের বাড়িতে আম আদমিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আম আদমি তো দূরে থাক, আপনার ক্যাবিনেটের মন্ত্রীরাই আপনার সঙ্গে কথা বলার সময় পান না। আমরা 220টা এমএলএ, মুর্শিদাবাদে 20টা এমএলএ হুমায়ুন কবিরকে যখন গুসা দেখায়, জোর দেখায়, আপনি হেলিকপ্টার থেকে নামলেন 5ই মে 2025। আমাদের মতো লোক, পিএমও সিকিউরিটি এবং এই জেলার শাসক, পুলিশ সুপাররা আমাদের এআইএস এর সঙ্গে একজন সাব ইন্সপেক্টর যেখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম আমি এক্ষুনি বাড়ি চলে যাব। তখন মমতা ব্যানার্জি আপনি আমাকে ডেকে, ডিজিপি রাজীব কুমার যে আজকে রিটায়ার করছে, ডিজিপি রাজীব কুমারের সামনে, যে আগে চিফ সেক্রেটারি রিটায়ার করেছে মনোজ পন্থের সামনে আপনি নিজে হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান, হুমায়ুন কবিরকে বলেন স্ট্রং ম্যান। আবার আপনি বলে যান 10 জনের কোর কমিটি করব, 4 জন হিন্দু 6 জন মুসলমান, তার মাথা করে দেব তোমাকে। তারপরে আপনি 4 ডিসেম্বর সেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিলেন। অপরাধটা কি? আপনি 11 দিন আগে ডেকেছিলেন, আপনার ভাইপো ডেকেছিল, আপনার প্রতীক জৈন ডেকেছিল যে বাবরি মসজিদ করা যাবে না। কেন করা যাবে না? আপনি কেন পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় দীঘায় করলেন? কেন আপনি দুর্গায়ন করছেন? কেন আপনি কালী মন্দির করার উদ্বোধন করছেন? কেন সাধু সন্তরা যেখানে মেলায় যায়, স্নান করতে যায়, পুণ্য স্নান করতে যায়, 1700 কোটি টাকার সেখানে ওয়াক অর্ডার হচ্ছে? আমার কনস্টিটিউশনে একটা 35 কোটি টাকার লোহাদাঘাটের ব্রিজের জন্য অভিষেককে বলেছি, মমতাকে 4 বার বলেছি, এখানকার ডিএম কে 7 বার বলেছি, আজ পর্যন্ত হয় না। আর দরকার নেই, আগামী দিনে আপনার কুর্সিটা কেড়ে নেব, কুর্সি থেকে হটাবো, তারপরে এরকম হাজারো লোহাদাঘাটের ব্রিজ অটোমেটিকলি করবে, আমলারা করতে বাধ্য হবে। শুধু নির্দেশ দেব, সেই নির্দেশ পালন করতে হবে। আপনি শুধু তোলাবাজির ভাগ খাবেন, 70 আর 25, 75 আর 25, আর আপনার নাম করে আপনি ল্যান্ড দপ্তরের মন্ত্রী, আপনার ল্যান্ড দপ্তরের বেলারোরা কিভাবে মানুষের রক্ত চুষে খাচ্ছে। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার দিই, আরে লক্ষ্মীর ভান্ডার আপনি কার টাকায় দেন? মমতা ব্যানার্জি, আপনার বাবার নাম ছিল কমলেশ্বর ব্যানার্জি, তার টাকায় দেন? আপনার কত বিঘি জমি ছিল? আপনার বাবার কত বিঘি জমি ছিল? আপনার ভাইপুর কি ব্যবসা ছিল 2014 সালের আগে? আজকে আপনার ভাইপো বড় বড় করে বলতো 10 টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে, উনি নাকি নিজে নিজে ভারতবর্ষের সংবিধানের জুডিশিয়ালের কোনো নির্দেশ ছাড়াই উনি গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে যাবেন। আপনার যে কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে বলছি, আপনার কোম্পানি, আপনার যে ডাইরেক্টর ছিল সুজয় কৃষ্ণ ভদ্র, সে কতদিন জেলের ঘানি টানলো? তার বক্তব্যতে যে কোম্পানির বিরুদ্ধে যে চার্জশিট, 1065 পাতার যে চার্জশিট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 73 জায়গায় নাম আছে। 73 জায়গায়। যে কোনো মুহূর্তে দিল্লির সরকার মনে করলে অভিষেককে অ্যারেস্ট করে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালদের মতো ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে। আপনি উপরে মুসলমানদের মসিয়া আর ভাইপুকে বাঁচার জন্য মোহন ভাগবত, আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ, প্রধানমন্ত্রী ভালো, মোহন ভাগবত ভালো, তাকে এই বাংলায় আপনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন আরএসএস এর শাখা অফিস ছিল বাংলায়,
মাত্র 558টা, মাত্র 558টা। আপনার বদন্যতায়, আপনার পুলিশের তলায় তলায় সাপোর্টে আজকে গোটা পশ্চিম বাংলায় RSS এর শাখা অফিস হয়েছে 12,000। আপনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,000 মাদ্রাসাকে আপনি স্যাংশন করে দেবেন, এডেড মাদ্রাসা করে দেবেন। আজ পর্যন্ত আপনি 338 আর 235 আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি PV সেলিম সাহেবের ডয়ারে ভরা আছে হিমঘরে। আপনাকে আমি একদিন বলেছিলাম কংগ্রেসের MLA হিসাবে 2011 সালে আমি এবং আমার বন্ধু বেলডাঙ্গার MLA শফিউজ্জামান সহ, আমরা এই অপূর্ব সরকার সহ আমরা সেদিন বলেছিলাম যে আপনি ভাবদার গার্লস স্কুলটা স্যাংশন করে দেন। বুদ্ধবাবুরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, করতে পারেনি। একইভাবে 16ই আগস্ট 2007 বুদ্ধবাবু রেজিনগরে তার ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী কে নিয়ে এসে তিনারা বলেছিল শিল্প তালুকে শিল্প হবে, কর্মসংস্থান হবে, রেজিনগরে 10,000 মানুষ কাজ পাবে। তিনি তো চিৎপাটাং হয়ে গেল 2011 সালের 13ই মে। তারপরে আপনি আসলেন 20 মে থেকে এখন অব্দি আপনি মুখ্যমন্ত্রী। রেজিনগরে কেন শিল্প তালুকা ফাঁকা, শুধু ঘাস গজায়, আর আপনার পার্টির কিছু ক্যাডার বছরে বছরে 15 লাখ টাকা সেই ঘাস বিক্রি করে লুটে খায়? কেন মানুষের সঙ্গে এই মিথ্যাচার, কেন মানুষের সঙ্গে এই প্রতারণা? আজও কেন ভাবদার মুসলিম গার্লস কলেজ হয়নি? আপনি আমাকে বলেছিলেন তোমার বাপের কবিঘি জমি আছে, যে আমি ভাবদার কলেজ স্যাংশন করতে এসছো, তোমার লজ্জা করে না? তোমাকে বাই ইলেকশনে রেজিনগরের মানুষ ভোট দিল না, তুমি আমাকে বলতে এসছো কলেজ করতে হবে? আমি বলেছিলাম ওটা আমার কনস্টিটিউশন না, ওটা বেলডাঙ্গা বিধানসভার কনস্টিটিউশন, কিন্তু আমার জেলা, এটা করার দরকার, আপনি করে দেন। আপনি আমাকে বাপ তুলে কথা বলেছিলেন। আমি কংগ্রেস ছেড়েছিলাম, অদিত চৌধুরীর দ্বিতীয় স্ত্রী অতসী চ্যাটার্জি আমাকে জাত তুলে কথা বলেছিল বলে আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি 20 নভেম্বর 2012 আপনার যে হাত ধরেছিলাম, সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী, আপনার সঙ্গে RSS এর যে এত ভেতর থেকে লাইন, আমি সেদিন বুঝতে পারিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাতের ঘুম যত দিন যাবে, হুমায়ুন কবির, যত আপনার সরকার বিরোধী দল আছে সেই দলকে একটা করে এই রকম মঞ্চ বেঁধে কখনো মেদিনীপুরে, কখনো বর্ধমানে, কখনো আসানসোলে, কখনো কুচবিহারে, কখনো মালদা, কখনো আলিপুরদুয়ার, কখনো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কখনো নদিয়া, কোন জায়গায় 1 ইঞ্চি মাটি আপনাকে ছাড়বো না, 1 ইঞ্চি মাটি আপনাকে ছেড়ে দেব না। আগামী দিনে আজকের এই শপথ অঙ্গীকার একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার সরকার, যে তোলাবাজির সরকার, যে জুয়ুচ্চরের সরকার, যেভাবে মানুষের সঙ্গে শুধু মিথ্যা আর মিথ্যা চালাচ্ছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবিরকে আজকে একটা জেপি পার্টি করতে হয়েছে। আমি করজোড়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বারবার আপিল করছি, আপনারা যদি সত্যিকারের এই মহিলাকে ক্ষমতাচ্যুত করতে চান, এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান, 2011-তে 34 বছরের যে পরিবর্তন এসেছিল, আবার 2026-এ মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে, আমরা কেউ বড় না, কেউ ছোট না, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি, নাহলে বাংলাটা বাঁচবে না, বাংলার কর্মসংস্থান হবে না, বাংলার সংস্কৃতি প্রিয় মানুষ প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাই আমরা আজকে যেমন মিমকে সঙ্গে পেয়েছি, আরো কিছু সংগঠনকে সঙ্গে পেয়েছি, সকলকে নিয়ে আগামী দিনে আমার কোনো ইগো নেই, আমার কোনো অহংকার আমি দেখাতে চাই না, অহংকার কোনো জায়গা নেই কোনো মানুষের, সে মুসলিম হোক অমুসলিম হোক, ঈশ্বর বা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, তাদেরকে সবসময় মহান উপরওয়ালার কাছে মাথা নত করে চলতে হয়। তিনি কখনকার আয়ু শেষ করে দেবে, কখন কাকে এই পৃথিবী থেকে কথা বলা বন্ধ করে দেবে, কখন কাউকে শ্মশানে নিয়ে যাবে, কখন কাকে খবরস্থ করবে, সেই মহান আল্লাহ তাআলারই ইচ্ছায় হয়, কোনো মানুষের ইচ্ছায় হয় না। আমি জানি না আমার কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, তেমনি যত মানুষ আছেন কেউ আপনারা বলতে পারবেন না আপনাদের কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে। তাই আমি বলতে চাই, এই বৃহত্তম লড়াইয়ে আপনারা সকলেই আমাদের ডাকে যেভাবে এসছেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সঙ্গে কোনো বেঈমানি করা হবে না, কোনো মিথ্যাচার করা হবে না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমাদের এই জোটবদ্ধকে নিয়ে আসুন, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেব, 1,20,000 টাকার ঘর 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলার কোন পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হবে না, আমরা কর্মসংস্থান করে দেব। আমরা যে প্রজেক্ট করছি এখানে কিছু না হলে 5,000 লোকের কর্মসংস্থান হবে। এরকম মুর্শিদাবাদে যে শিল্প তালুক আজকে এত বছর ধরে ফেলে রেখেছে, মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, আর 1 মাসে কিছু করতেও পারবে না। যতই চেষ্টা করুক, যতই মিথ্যা কথা বলুক, আপনারা বিশ্বাস করবেন না। আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা, সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মাটিতে তাদের শিকড় শক্তিশালী করতে আমরা দেব না। আমাদেরকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,00,000 মুসলমান ভোট আছে। আপনারা জানেন 2021-এ কত ভোট পোল হয়েছিল? মমতা ব্যানার্জি 213টা আসন পেয়েছিল, ভোট কত পেয়েছিল জানেন? 2,87,00,000। আর 77টা আসন পেয়েছিল বিজেপি, তারা ভোট কত পেয়েছিল জানেন? 2,33,00,000। মুসলমানদের ভোট কত? 2,82,00,000। এই 2,82,00,000টাকে ধরুন 3.5 কোটি। যদি বলেন কি করে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমার বক্তব্য শেষ করব। প্রত্যেকটা 1000 মুসলমান বুথে ভোট পোল হয় 80 থেকে 88, 90%। 80% হয়, তার নিচে নামে না। তাহলে আপনি 33% মুসলমান ভোট আছে বাংলায়, 33%টা 80% ধরুন, তাহলে ওটা পোল আরো 10% বেড়ে 43% হয়ে যাবে। আর হিন্দু বুথে যান, মমতা ব্যানার্জি যেখানে ভবানীপুরে নির্বাচিত হয়, সেখানে হাইয়েস্ট পোল কত পার্সেন্ট হয় জানেন? 58%, 58%। অন্য এভারেজ যে কোনো হিন্দু বুথে দেখুন 70%-এর বেশি পোল হয় না। তাহলে মুসলিমরা কিন্তু সোনাতে খাদ দিয়ে গহনা বানাতে হয়, কিন্তু মুসলিমরা বুথে বুথে কোনো খাদ রাখে না, কোনো ত্রুটি রাখে না। ঘুগনি মুড়ি খেয়ে 80 থেকে 90% ভোট পোল করে আপনাকে সরকারে বসায়। সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার, ওবিসি থেকে নাম বাদ দিবেন, ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানবেন, আবার এসআইআর করব না বলে এসআইআর করিয়ে আপনাদের অযোগ্য লোকদের বিএলই নিয়োগ করে ভুল পথে লোড করে তাদের আননেসেসারি হিয়ারিং করে
তাদের হয়রানি করবেন, আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে? কোনো মতেই না। আর মুসলিম ভাইরা আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটুয়া, ওরা একটাই বুলি শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই, মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে। আমি বলছি বিজেপি আসবে না, বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। 250-এর লম্ফঝম্প অভিষেক তোমাকে বুঝাবো 1 মণ ধানে ক কেজি চাল হয়। আগামী দিনে ওয়েট করো। হুমায়ুন কবির বাজি রেখে বলছি, তোমার যতই অর্থ থাক, যতই তুমি র্যাম তৈরি করে বক্তৃতা করো, আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় আমি আমাদের জোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিক ভাবে মোকাবেলা করব, প্রস্তুত আছি। তাই আরেকবার সেই 1 মে 2024 সন্ধ্যা 7 ঘটিকায় আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইদের জন্য, যে প্রয়োজনে আমি 2 ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়াতে পারি, কাটবো বলিনি। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। সেই সময় অমিত শাহজির ডেপুটি নীতিশ প্রামাণিক কুচবিহারের এমপি, তিনি আমার বাড়ির কাছে এসে আমার 14 পুরুষ করে গাল দিয়ে গেছে, আমি সহ্য করেছি। কিন্তু আমি বলছি বিজেপিকেও কোনো রিয়াত করব না, তৃণমূলকেও কোনো রিয়াত করব না। আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো ব্রিগেড ময়দান থেকে। ঈদের পরে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে এসে ব্রিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো। তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম, যদি সিপিএম থাকে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির একাই লড়ে নেবে, সঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে পেলে একাই লড়ে নেবে হুমায়ুন কবির, কাউকে দরকার নাই। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। একটা বাইক হারিয়ে গিয়েছে, গাড়ির নাম্বার WB52